পর্ব ২ আজকে শুরু করা যাক। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন, অর্থাৎ অরন্ধনের আগের দিন। বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। অর্থাৎ পুঁইশাক যতটা রান্না হয়েছে তার অর্ধেকটা হলো তাদের এবং অর্ধেকটা হলো খেন্তির। অর্থাৎ সে এতই পুঁইশাক ভালোবাসে। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানে ও খিড়কির দোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাইগোদায় ফেলিয়া দিয়াছে। কুচু চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। অর্থাৎ তিনি লুকিয়ে পুঁইশাকের তরকারি রাঁধিলেন। তার মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ে গেল, তার মেয়ের কথা মনে পড়ে গেল তার জন্য। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্মিত ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল। অর্থাৎ খেন্তি আশাই করতে পারেনি তার মা পুঁইশাক রান্না করবে। দু একবার এদিক ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির এইরূপ লোভ তাহা তিনি জানিতেন। তিনি জানত যে পুঁইশাক খেন্তি খেতে ভালোবাসে। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। এই লাইনটা কিন্তু এমসিকিউতে আসে। এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল, রাগিয়ে নেবে। কীভাবেই অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। চোখের জল লুকাতে তিনি শুকনো লঙ্কা পাড়তে লাগলেন চাল থেকে। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায়রী ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিতে হয়, তবে রক্ষে। তার কি স্বভাব! রাম বলো ৬-৭ পুরুষের ভগ্নপচা ক্ষত্রিয়। বৈকাল অর্থাৎ বিকেলবেলা শহরে ডাক পড়ল কালীময় ঠাকুরের ওখানে। সেখানে খেন্তির বিয়ের ব্যাপারে তাকে বলার জন্য ডাকা হয়েছিল এবং একজনের মেয়ের বিয়ে দেওয়ার ঘটনা তাকে ব্যাখ্যা করা হয়েছিল। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশ দূর যাই কেন। এই যে তোমার মেয়েটি 13 বছরের। অর্থাৎ কালীময় ঠাকুর স্বভাব নরম করে এই কথাটা বললেন। শহরে বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণের 13। প্রথমে আমরা দেখেছি তার বয়স 15, কমিয়ে বলা হয় 13। আহা, 13 আর 16 তফাৎ কি শুনি? 13 আর 16 তফাৎটা কি? বলছে 13 আর 16 তফাৎ কি? বয়স তো হয়ে গেছে বিয়ের। আর যে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমাদের হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উৎসর্গ করা মানে উৎসর্গ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা। 7 পাকের যা বাকি, এই তো। অর্থাৎ খেন্তির একবার আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে মনে ভেবো না। সমাজে বামুনদের যদি জাত মারাবার ইচ্ছে না থাকে, অর্থাৎ বামুনদের আচার নিয়ম যদি ভাঙার ইচ্ছে না থাকে, তাদেরকে রাগানোর ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। মেয়েকে এক্ষুনি বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে দাও। পাত্র রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না, অর্থাৎ এখানে তাদের অপমান করা হচ্ছে। দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিয়েছিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর। শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধান করেছে। ব্যাস, রাজার হাল। এইটাও আসে। রাজার হাল বলতে কি বোঝানো হয়েছে? 20 জমিতে 4টি আমন ধান। 2 ভাইয়ের অভাব কি? অর্থাৎ তিনি কালীময় ঠাকুর বিয়ে ঠিক করে দিয়েছিল খেন্তির এই শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে, সেটাই তিনি বলছেন।
ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মশাইয়ের পুত্রটি কালিময় ঠিক করে দিয়েছিল, অর্থাৎ কালিময় এই পাত্রটাকে ঠিক করে দিয়েছিল খেন্তির জন্য। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয় ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে, অর্থাৎ এটা রটেছিল যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অর্থাৎ ধার করেছেন মজুমদার মহাশয়ের কাছে, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি আছে, সুদও বাকি আছে, শীঘ্রই নালিশ হইবে, শীঘ্রই সাজা দেবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তিও আছে বলিয়া মনে হয় না, এটা ঠিক না বলে মনে হয়। ইহা দুষ্টু পক্ষের রটনা মাত্র, অর্থাৎ এটা বাজে কিছু লোক প্রচার করেছে। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়রী টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেধড় প্রহার খাইয়া কিছুদিন শয্যাগত ছিল। কুম্ভকার এক বধূর আত্মীয় স্বজনদের হাতে মার খেয়েছিল পাত্রটি, তাই জন্য সহায়রী ভেঙে দিয়েছে এই বিয়েটা। কিছুদিন নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায়রী সে সম্বন্ধ ভাঙিয়া দেন, এই কারণে ভেঙে দিয়েছে। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায়রী উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়রী একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দেখি, অর্থাৎ তারা শাবল নিয়ে কোথাও একটা যাবে। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে এরই মধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়ে আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তারপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়ে বাহির হইয়া গেল। এরপর সামনের দরজা দিয়ে তারা বের হয়ে গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। শীত কথার অর্থ চুরি বা ডাকাতির উদ্দেশ্যে মাটির নিচে মাটি খুঁড়ে গর্ত তৈরি করা, অর্থাৎ তারা কিছু উদ্দেশ্যে যাচ্ছে, শীত দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে মনে হচ্ছে তাদের কাজ দেখে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনান ধরিবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, দাগিয়ে নাও। মুখুজ্জে বাড়ির ছোট খুকি কে? দুর্গা। খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর আতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ তাকে কেউ ডাকতে এসছে, মুখুজ্জে বাড়ির ছোটো খুকি, তাদের বাড়ির ছোটো খুকিদের বাড়ির নবান্নটা মেখে আতুর ঘটগুলো বার করে দিতে। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাটি, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। এটাও ইম্পর্টেন্ট লাইন, দাগিয়ে নাও। দুর্গা আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা ওই যে কেমন পাখিটা দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কিছু খুঁড়িতেছে, অর্থাৎ কোথাও খোঁড়ার আওয়াজ হচ্ছে। যখন সে পাখিটা দেখতে গেল চোখ দিয়ে, তখন তার কানে একটা খুব খুব আওয়াজ আসলো, শুনে মনে হলো কেউ খুঁড়ছে কিছু। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। আওয়াজটা দুর্গার কথা পরেই বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন। কিছুক্ষণ তিনি দাঁড়ালেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার কিছু দূরে যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। আবার সেই শব্দটা আসলো। কাজ করিয়া
ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়ে দেখিয়ে বলিলেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। অন্নপূর্ণা এসে দেখলো খেন্তি এখনো স্নান করতে যায়নি, তাই তাকে জিজ্ঞেস করলো যে এখনো যাসনি? খেন্তি কিন্তু উত্তর দিল না। খেন্তি শুধু বলল, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়ের উৎসাহে, অর্থাৎ খেন্তি স্নান করতে যাওয়ার কিছুক্ষণ পরে সহায়ের উৎসাহের সাথে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে আনলেন। ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, অর্থাৎ স্ত্রীকে দেখে কৈফিয়ত দিতে, মানে কৈফিয়ত মানে কারণ। ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, ওপাড়ায় যে ময়সা চৌকিদার আছে তিনি রোজই বলেন, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং, অর্থাৎ দাদারা ময়সা চৌকিদার তাকেই মেটে আলুটি দিয়েছে, কৈফিয়তের সাথে তার স্ত্রীকে বলছে। অন্নপূর্ণা স্ত্রীর দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বড়জোপতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি? হঠাৎ বুঝে গেছে তারা ওই আওয়াজটা যে পেয়েছে হলুদ পাখি দেখার সময়, সে বুঝে গেছে যে সেখানেই ছিল সহায়রী আর ওর মেয়ে। সহায়রী অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখনো না। এই তো আমি। সহায়রী ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন, অর্থাৎ ধরা পড়ে গেলে যেমন থতমত খায় তেমনভাবে তিনি বললেন, আমি? না, আমি কোথায়? আমি ছিলাম না তো। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়ে 1 কাল আছে। মিথ্যা কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বড়জোপতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূরে গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকাল নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? অর্থাৎ তিনি বুঝে গেছেন যে সহায়রী আর তার মেয়ে বড়জোপতার বনে ছিল। সহায়রী হাত নাড়িয়া বড়জোপতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উপস্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন। সহায়রী কিছুতেই মানবে না। তিনি ছুতো দেওয়ার জন্য আরও কিছু খুঁজতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথা জোগাইল না, কিন্তু তার গলা স্ত্রীর দৃষ্টির সামনে টিকল না। বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর বা পর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না, অর্থাৎ তার কথাগুলোর মধ্যে কোনো কোনো সম্পর্ক নেই, আবল তাবল বকছে। 8 ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। আর চোখে চেয়ে সে কাপড় মেলছিল খেন্তি। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। খেন্তি বুঝে গেল যে মা কিন্তু এবার ছাড়বে না। মা হয়তো বুঝে গেছে। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তির থেকে জানতে চাইছে তার মা অন্নপূর্ণা। খেন্তির মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুর দিকে চাহিল, একবার মার দিকে চেয়ে একটুখানি মেটে আলুটার দিকে, মাটিতে থাকা মেটে আলুটার দিকে দেখল খেন্তি। পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখে বাঁশঝাড়ের মাথায় দিকেও চাহিয়া রহিল। অর্থাৎ চারিদিকে সে চাইছে, কি বলবে, মিথ্যা কথাও বলতে পারছে না। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে, ভয়তে তার মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, মানে আবার জোর গলায় বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না?
খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, অর্থাৎ কাঠ ভাঙবে, তবে ছাড়ব। বড়জুপুতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে। কোন কালে সেই একগলা বিজন বন, যার মধ্যে দুপুরের বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দিত, অর্থাৎ গোসাইরা যদি চৌকিদার এনে তোমায় ধরিয়ে দিত, চৌকিদার অর্থাৎ এখানে পুলিশ বোঝাতে চেয়েছে, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? রাগের মাথায় বলছেন, আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত, এই মেয়ে নিয়ে আমি কি করব মা? ঠাকুরকে বলছেন যে এই মেয়ে নিয়ে আমি কি করব। আজ এতটাই। সাবস্ক্রাইব করে রাখো পরের পর্বটি পাওয়ার জন্য, আর দেখতে থাকো আমাদের চ্যানেল।